নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করিয়ে যায়। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে রয়েছে শান্তা সাহেব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি একই সাথে সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। আপনাকে স্বাগত আজকে স্টার নিউজের করা আলাপে। শুরুতেই যে বিষয়টি আমি আনতে চাচ্ছি, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে আমাদের দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার এক দরজা খুলে যাবে। আমার প্রশ্নটা হচ্ছে, 24-এর জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি যে কয়েক হাজার মানুষ আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, অনেক মানুষ নিহত হয়েছে। এতগুলো প্রাণ যাওয়ার পরে আমাদেরকে এই হ্যাঁ ভোটের জন্য কেন অপেক্ষা করতে হচ্ছে, যে বৈষম্য দূর করার জন্য হ্যাঁ ভোটই দরকার? এজন্য কারণ আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। আপনি হ্যাঁ ভোটটা, এই যে এতগুলো মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, এত ক্ষয়ক্ষতি হলো, এর মধ্য দিয়ে যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার একটা ধাপ হলো গণভোট। এবং এই গণভোটের মধ্য দিয়ে আপনি যে পরিবর্তনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বলে আপনি এতক্ষণ বললেন, সেই পরিবর্তনগুলোর এবং সেই সাথে প্রধান উপদেষ্টা বলেছেন যে বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে আমাদের দেশ এবং নতুন বাংলাদেশ গড়ে যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলও এই বিষয়ে বলেছেন যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলে অবিচার ও দুর্নীতিও বন্ধ হবে। কিন্তু আমি কথাটা হচ্ছে যে আপনার কোনো সন্দেহ আছে এগুলো নিয়ে? না, অবশ্যই সন্দেহ নেই, কিন্তু হ্যাঁ ভোটের উপরে আপনারা যে বারবার জোর দিচ্ছেন এবং গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই এটা বলছেন, কিন্তু হ্যাঁ, কারণ না ভোট দিলে এগুলো কিছুই হবে না, এই জন্য হ্যাঁ ভোটের উপর জোর দিচ্ছি আমরা। না ভোট দিলে কি ফ্যাসিবাদ ফিরে আসবে? এমন কোনো সন্দেহ নাই, অবশ্যই আসবে। কারণ না ভোট কারা দিবে? 24-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, ঘোষণা দিয়েছে, অঙ্গীকার করেছে, তারা তো কেউ না ভোট দেবে না। কারণ তারা পরিবর্তন চায়। তারা গত 54 বছরে যে বঞ্চনা, যে রাজনৈতিক সংকট, আমাদের যে নানা রকম অনিশ্চয়তা, তারা এখান থেকে বেরোবার কথা বলেছে। সুতরাং তারা তো কেউ না ভোট দেবে না, তারা তো বের হতে চায়। তারা কার্যত পক্ষে হাঁ কথাটা তারা অভ্যুত্থানের মধ্য দিয়ে বলে দিয়েছে। এখন এটাকে এক ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া। সুতরাং তারা তো কেউ না ভোট বলবে না, না দেবে না। যাতে মানুষ কোনোভাবে কোনো কনফিউশন বা বিভ্রান্তি বা সংশয়ে না থাকে, সেজন্য হা ভোটটা কেন প্রয়োজন এবং হা ভোট দিলে কি কি পাওয়া যাবে, সেটার বা কোন কোন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে হা ভোটটা আমাদেরকে এক ধরনের একটা দরজা খুলে দেবে নতুন, সে কথাটা বলতে হচ্ছে। আপনি বলছেন যে হ্যাঁ ভোটের বিপক্ষে কেউ থাকবে না জুলাই না, থাকবে না আমি তা বলিনি, আমি থাকবে, অবশ্যই থাকবে। যারা জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, যারা এদেশে দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল, ফ্যাসিবাদ সমর্থন করেছে, আমার কাছে এটা তো আপনার আমার কারো কাছে কোনো হিসাব থাকার কথা না, কিন্তু নিশ্চয়ই একটা অংশ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে তারা আমাদের পরিবর্তনের প্রচেষ্টাকে নস্যাৎ করবার চেষ্টা করছে। তারা মনে করছে আগের ব্যবস্থাটাই ভালো। এখন যারা আগের ফ্যাসিবাদের আমরা দেখলাম যে ফ্যাসিবাদের সবাইকে নির্মূল করা হয়েছে। না, কোথায় দেখলেন নির্মূল করা হয়েছে? আমরা 24-এর গণঅভ্যুত্থানের মানে পরাজিত হওয়া মানে নির্মূল হওয়া না। তারা সরকারের পক্ষ থেকে যেহেতু সরে গেছে, এখন এই মুহূর্তে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতার যে দাপট সেটা নাই, কিন্তু তাদের ক্ষমতাটা কোথায় আছে শুনবেন? তাহলে একটু সময় দেন। আপনি নিশ্চয়ই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছিল, সেটা রিপোর্ট দেখেছিলেন, পড়েছিলেন। সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে যে বাংলাদেশে গত 16 বছরে এতটা লুটপাট হয়েছে যে লুটপাটের
একটা অংশ 18 বিলিয়ন মার্কিন ডলার তারা বিদেশে পাচার করেছে। তারা যতটা লুটপাট করেছে পুরোটা তো আর পাচার করেনি, একটা অংশ বিশেষ পাচার করেছে। 18 বিলিয়ন ডলার যদি তারা বিদেশে পাচার করে থাকে তাহলে টোটাল লুটপাটের অ্যামাউন্টটা কত? এই যে লুটের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, রাষ্ট্রীয় সম্পদের টাকা তারা লুটপাট করেছে, এই টাকা তো তাদের কাছে আছে, টাকার একটা ক্ষমতা আছে। এখন দুনিয়া মূলত সামাজিক যোগাযোগের মাধ্যম এতটাই শক্তিশালী যে এর মধ্য দিয়ে নানা রকম প্রপাগান্ডা, নানা রকম মিথ্যা তথ্য নানাভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং টাকা খরচ করলে সেটা আরও বেশি করা যায়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পরাজিত ফ্যাসিবাদের লোকেরা তারা লুটের টাকা খরচ করে বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, নানা মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে এবং আমাদের যে পরিবর্তনের প্রক্রিয়া এটার বিরুদ্ধে তারা সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে? এক না, বছরের সরকার মতো তার সময় সরকার পার তার করে বিপরীতে ফেলেছে মানুষকে অন্তর্বর্তী সত্যটা সরকার। জানানোর চেষ্টা করছে। সরকারের কাজটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু কাজটা করতে হয়, সেটা হলো সত্যটা জানানো। কেন আমাদেরকে এখন এই রেফারেন্ডাম বা গণভোটে যেতে হলো এবং গণভোটে হাঁ দেওয়া, হাঁয়ের পক্ষে থাকা কেন প্রয়োজন? সরকারটা তো জনগণের, এজেন্ডাটা জনগণের, জনগণের পক্ষে সরকার এজেন্ডাটা হাজির করেছে এবং সরকার সেই এজেন্ডার পক্ষে কথা বলছে। জনগণের পক্ষে গণভোট, তাদের জন্য গণভোট, গণভোটে হ্যাঁ এর পক্ষের জন্য আপনারা অনেক ধরনের কথা বলছেন। আমি যদি সাধারণ মানুষের কথা বলি, তারা অনেক সময় গণভোটের অনেক কিছু বুঝতে পারেন না, অনেক কিছু ক্ষেত্রে পরিষ্কার না। আমি জানি না আপনি কতটা পরিষ্কার, কারণ 35 বছর আগে বাংলাদেশে গণভোট হয়েছিল, গত 35 বছর আর কোনো গণভোট হয়নি। সুতরাং যারা এই 35 বছরে বেড়ে উঠেছে, যারা অ্যাডাল্ট হয়েছে, ভোটার হয়েছে, তাদের এটা জানার কথা না। গণভোটের এবারের যে বিষয়গুলো উঠে এসেছে, সেখানে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলে আসলে সাধারণ মানুষ সরাসরি কিভাবে উপকৃত হবে? তাদের কি দ্রব্যমূল্য কমবে কিনা, যানজট কমবে, তাদের প্রতিদিনকার যে সমস্যা সেটি কি সমাধান হবে নতুন সরকার আসলে? আপনি এমন একটা প্রশ্ন করেছেন, এটা জবাব দেওয়ার জন্য আমার একটু সময় লাগবে। প্রথম কথা হলো যে দ্রব্যমূল্যের উপরে গণভোট হচ্ছে না সরাসরি, কিংবা রাস্তায় যানজটের উপরে গণভোট হচ্ছে না। আমার প্রশ্নটা ছিল সাধারণ মানুষ বুঝতে পারছে কিনা আসলে কিসের জন্য গণভোট হচ্ছে। আমাকে পরিষ্কার করতে দিন। গণভোট হচ্ছে আমার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমাদের যে লাগামহীন দ্রব্যমূল্য মাঝে মাঝে হয়, বিশেষত আমাদের যে সীমাহীন মিসম্যানেজমেন্ট, মানে ট্রাফিক জট থেকে শুরু করে, এগুলো কিন্তু এক ধরনের, আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, এটা বাজার ব্যবস্থাপনা, আপনি ট্রাফিক জটের কথা বলবেন, এটা ট্রাফিক ম্যানেজমেন্টের প্রশ্ন। আর এই ম্যানেজমেন্টের দুর্বলতাটা আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দুর্বলতার একটা বাই প্রোডাক্ট বা একটা ফল। আপনি যদি সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনতে পারেন, তাহলে এই দ্রব্যমূল্যের মতো সমস্যা, ট্রাফিক জটের মতো সমস্যা, কিংবা দারিদ্রতার সমস্যা, এগুলো সব কিছু স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের শৃঙ্খলার মধ্যে বা একটা নিয়মের মধ্যে চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। সেই জন্য আপনাকে গত 54 বছর এই রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্ত দুর্বলতা, যে সমস্ত সীমাবদ্ধতা আমরা চিহ্নিত করতে পেরেছি জুলাই অভ্যুত্থানের পর, সেগুলোর সমাধান করতে হবে। চিহ্নিত করে অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নিয়েছে এই এই যে গণভোটটা তার মধ্যে অন্যতম একটা প্রধান ব্যবস্থা। গণভোট, আমরা যদি গণভোটের বিষয়টা বাইরে রেখে কি ধরনের শারীন, অ্যাক্টিভিটিজের কথা যদি আপনার বলি? প্রশ্ন খুব বেশি না করলেও চলবে, আমি যদি আমাকে আপনার কথাটা বলতে দেন। সেটা হলো যে এই গণভোটটাকে হঠাৎ কারো মাথা থেকে এসছে, এটা নিয়ে এসছে এখানে না, এটার একটা মোটামুটি 1.5 বছরের লম্বা ইতিহাস আছে। ইতিহাসটা কি আপনাকে আমি বলি, সেই সঙ্গে দর্শকরাও জানুক। জুলাই অভ্যুত্থানের লগ্নে বাংলাদেশের প্রায় সকল মানুষ যারা অভ্যুত্থানের পক্ষে ছিল, অভ্যুত্থানের নেতারা সকলে বাংলাদেশের একটা বড় রকমের রাষ্ট্রীয় সংস্কারের কথা বলেছিল, আওয়াজ তুলেছিল, সবাই এটা অ্যাকসেপ্ট করেছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর কিছুদিনের মাথায় তিনি সংস্কারের জন্য 6টা কমিশন গঠন করলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ গত 54 বছরে বাংলাদেশে এই সংবিধানের দুর্বলতার সুযোগে, এই সংবিধানের নানা ফাঁকফোকর ব্যবহার করে এদেশে স্বৈরশাসন কায়েম হয়েছে। 16 বছর, জুলাই অভ্যুত্থানের আগের 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদ কিন্তু সংবিধানের বাইরে ছিল না, সংবিধানের ভেতরে ছিল। তারা বলেছে সংবিধানের কারণে আমাদের নির্বাচন করতে হবে, তারা বলেছে সংবিধানের কারণে আমাদের পার্লামেন্ট করতে হবে, সংবিধানের কারণে আমরা এর বাইরে যেতে পারবো না। তার মানে সংবিধানটা একটা গুরুতর সমস্যা। এই সংবিধানটাকে
এর সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে। এজন্য সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ তাদেরকে নিয়ে, এবং আরও 5টা কমিশন করা হয়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন। এই 6টা কমিশন গত বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে রিপোর্ট জমা দেয়। শত শত সুপারিশ ছিল সেখানে। এই রিপোর্ট পাবার পরে সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আরেকটা কমিশন গঠন করেন। এটা একটা অভিনব আইডিয়া ছিল। তিনি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। এটা দুনিয়াতে বিরল, এ ধরনের এক্সাম্পল নাই যে একটা ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করবার জন্য একটা কমিশন গঠন তিনি করলেন। তিনি নিজে সেই কমিশনের প্রধান হলেন এবং কমিশনের সহসভাপতি হিসাবে আন্তর্জাতিকভাবে খুবই সুপরিচিত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজকে ওটার সহসভাপতি করলেন এবং বাকি 6টা কমিশনের প্রধানদেরকে ওটার সদস্য করলেন। এই ঐক্যমত্য কমিশন টানা 9 মাস ধরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সিরিজ অফ ডায়ালগ করেছে। সবাই মিলে বসে একটা প্রেসক্রিপশন তৈরি করেছে। আমাদের যে দেশ, এই দেশের যে রোগ, যে ব্যাধি, এই রোগ কিভাবে সারানো যাবে এটার জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করেছে। সেটার নাম হলো জুলাই চার্টার, জুলাই জাতীয় সনদ 2025। শুনেছেন নিশ্চয়ই এটার নাম। জুলাই জাতীয় সনদ 2025 গত বছরের 17ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে গোটা দেশের মানুষের সামনে সব পার্টির রিপ্রেজেন্টেটিভ নেতারা সেখানে স্বাক্ষর করেছেন। সেখানে একটা অঙ্গীকারনামা ছিল, আমি জানি না আপনি জানেন কিনা, 38 নম্বর পাতা একটা অঙ্গীকারনামা ছিল। সকল পার্টি স্বাক্ষর করে বলেছে আমরা অঙ্গীকার করছি যে এই জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করব, কারণ এটা বাস্তবায়ন না করলে আমাদের এই দেশের রোগ সারবে না। এবং সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রের তরফ থেকে গত নভেম্বর মাসে একটা আদেশ জারি করা হয়। আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 ব্র্যাকেটের সংবিধান সংস্কার। আচ্ছা, সেই আদেশের আওতায় গণভোট হচ্ছে। এখন আপনি এবং আপনার দর্শকরা নিশ্চয়ই পরিষ্কার হয়েছেন যে গণভোটটা কি কারণে কিভাবে আজকে এখানে হতে যাচ্ছে। যে বিষয়টা আমি পরিষ্কার না সেটি হচ্ছে সংস্কারের আপনারা 84টি সিদ্ধান্ত ছিল, আপনাদের সংস্কারের যে প্রস্তাব ছিল সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তার মধ্যে 37টি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যতদূর আমি জানি, এবং 47টি সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচিত সরকার যেটি সংসদে আসছে। না, এরকম, এটা আপনি পুরোই ভুল জানেন। জি, আপনি আমাকে একটু পরিষ্কার করে দেবেন। প্রথম কথা, এখানে 84টি সুপারিশ জুলাই জাতীয় সনদে আছে। এর মধ্যে 48টি সুপারিশ বাস্তবায়ন করবার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, বাকিগুলো বাস্তবায়ন করবার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। সে কারণেই বলেছি নির্বাচিত সরকার হয়তো সেটা এখতিয়ার রাখে। একেবারেই তা না, আপনি যেটা ধরেছেন সেটা না। 48টি ব্যতীত যে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই সেগুলো বর্তমান সরকার অধ্যাদেশ জারি করে, অফিস আদেশ জারি করে, এক্সিকিউটিভ অর্ডারে তারা বাস্তবায়ন করতে পারে। তার অনেকগুলো বাস্তবায়িত হয়েছে, অনেকগুলো প্রক্রিয়া যেমন আমি যদি একটু জানতে চাই কোন এই মুহূর্তে যেমন পুলিশ কমিশন গঠন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন গঠন হয়ে গেছে, দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত বেশ কিছু বিধান বাস্তবায়িত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন আসলে কিভাবে নতুন ভাবে কাজ করছে আগের পুলিশ দেখুন, কমিশন? আপনি যদি আমার কাছে একটা একটা করে ধরে বলেন আমি বলতে পারবো, কিন্তু আপনি মূল আলোচনা থেকে তখন সরে যাবেন। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন করা হয়েছে, আমরা জানি যে গত 16 বছর এই দেশে যে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল এটা প্রধানত পুলিশ বাহিনীকে ব্যবহার করে, এবং পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের জবাবদিহিতার ব্যবস্থা ছিল না, তাদের পেশাদারিত্ব এবং তাদের যে স্বাতন্ত্র্য বোধ, তারা পুলিশ আইনের আওতায় কাজ করবে সেটার সুযোগ ছিল না। তাদেরকে তৎকালীন ক্ষমতাসীনদের নির্দেশে বেআইনি কর্মকাণ্ড করতে হয়েছে, যেটা চরম প্রকাশ আমরা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে দেখেছি। এই পুলিশি ব্যবস্থাটাকে যদি একটা শৃঙ্খলার মধ্যে আনতে হয়, একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আনতে হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন নামে একটা বডি থাকা দরকার। এটা সংশ্লিষ্ট সকলে আলাপ আলোচনা করে একমত হয়েছেন, এবং 30টা রাজনৈতিক দল যারা জাতীয় ঐকমত্য কমিশনের ডায়ালগে ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল সর্বসম্মতভাবে এই প্রস্তাবে একমত হয়েছে যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন দরকার। এই পুলিশ কমিশন হলে কোনো রাজনৈতিক বা দলীয় সরকার পুলিশ বাহিনীকে যথেচ্ছা দলীয় কাজে ব্যবহার করতে পারবে, ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবে না। জি, ধন্যবাদ। এটা হলো একটা। জি,
আপনার ওই প্রশ্নটা শেষ হয়নি, ওটা জবাবটা নেন, নইলে আমাদের দর্শকরা। আর আরেকটি বিষয় ছিল যে যেমন প্রশাসনিক সংস্কারের কথা বলা হয়েছে, সেই সাথে শহীদ ও আহত যারা হয়েছিল তাদের স্বীকৃত সহায়তার মতো সিদ্ধান্ত রয়েছে। এই কাজগুলোর কতটুকু আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং কতটুকু অগ্রগতি হয়েছে? দেখুন, আমি যেহেতু সরাসরি এগুলো বাস্তবায়নের সঙ্গে যুক্ত না, আমি আপনাকে একেবারে স্পেসিফিক বলতে পারবো না কতটুকু বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনাকে একটা তথ্য দিই, আমি একটু আগে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার কথা বলেছি। ওই অঙ্গীকার নামায় একটা ক্লজ আছে যে আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্র কিভাবে বিবেচনা করবে, স্বীকৃতি দেবে এবং সহায়তা করবে পরিবারগুলোকে, তাদের নিরাপত্তা কিভাবে বিধান করবে, এটা বিস্তারিত বলা আছে এবং সকল রাজনৈতিক দল এই অঙ্গীকারে স্বাক্ষর করেছে। সুতরাং তাদের বিষয়টা রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার, অন্যান্য রাষ্ট্রীয় সংস্থা প্রত্যেকে এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তাদের বিভিন্ন রকম, যেমন তাদের চিকিৎসা সহায়তা থেকে শুরু করে তাদেরকে একটা সুনির্দিষ্ট তালিকাভুক্তকরণ, তাদেরকে একটা চিকিৎসা বিষয়ক কার্ড প্রদান করা, তাদের একটা আইডি কার্ড দেওয়া, এই কাজগুলো হয়েছে। আমরা জানি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন এটার জন্য কাজ করছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। কিন্তু আপনি যেই প্রশ্নটা আসলে আমাকে করেছেন, জবাব ক্লিয়ার হওয়া দরকার যে 48টি সুপারিশ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করা লাগবে। মূলত এই গণভোট হচ্ছে ওই 48টি বিষয় নিয়ে। 48টি বিষয়কে আবার 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেটা গণভোটের ব্যালটে থাকবে। 48টি সুপারিশ হলেও জনগণের কাছে প্রশ্ন কিন্তু একটাই, সেটা হলো এই দেশ যাতে আর কখনো কোনো ধরনের ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যেতে না হয়, বা স্বৈরাচারী বা ফ্যাসিবাদী ব্যবস্থা কোনোভাবেই যাতে আর ফিরে না আসতে পারে, তার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি এই পদক্ষেপের সঙ্গে একমত না ভিন্ন মত? যদি একমত হন তাহলে আপনি হ্যাঁ ভোট দেবেন, টিক চিহ্নতে সিল দেবেন। আর আপনি যদি একমত না হন, আপনি যদি চান ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, আপনি সেটার অপেক্ষায় থাকবেন। আপনি যদি চান স্বৈরাচার আবার ফিরে আসবে, আপনার সেটা পছন্দ, আপনি না ভোট দেবেন। সিম্পল হিসাব। না ভোট দিলেই ফ্যাসিবাদ ফিরে আসবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা। তো এইখানে আরেকটি প্রশ্ন আসলে চলে আসে যে বিচার ব্যবস্থা আসলে কতটা স্বাধীন হয়েছে? দেখুন, এটা তো মানে বিচার ব্যবস্থা এমন তো না যে আপনি একটা সুইচ দিয়ে দিলেন কালকে থেকে স্বাধীন হয়ে যাবে। আপনি জানেন এরই মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় হয়েছে। আপনি ওই যে একটু আগে বললেন, প্রশ্ন করলেন নির্বাহী আদেশে যেগুলো হওয়ার মতো বা অধ্যাদেশ দিয়ে তার কোনটা কোনটা হয়েছে, তার মধ্যে এটা একটা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বিচার বিভাগের জন্য প্রথমবারের মতো পৃথক সচিবালয় হয়েছে। আমি আপনাকে এর সাথে আরেকটা কথা যোগও করতে চাই যে আদালত রিমান্ড আদেশ দেওয়ার পর আন্দোলনের মুখে রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটেছে সাম্প্রতিক সময়। তাহলে বিচার বিভাগ স্বাধীন না, আমি আপনার এত খুচরা লেভেলে আমি জবাব দিতে পারবো না, কারণ প্রথমত আমি আইন মন্ত্রণালয়ের কেউ না, আমি বিচার বিভাগের কেউ না, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না। আমি সরকারের সঙ্গে আছি, আমার কাজটা টোটালি ডিফারেন্ট। কিন্তু আমি আপনাকে বলতে পারবো নীতিগত অগ্রগতির জায়গাটা। আমাদের বিচার বিভাগের যে সংস্কার প্রস্তাব গণভোটে আছে, সেটা জেনে রাখুন, দর্শকদের জন্য কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। সেটা হলো বাংলাদেশে যে বিচার ব্যবস্থা ছিল গত 54 বছর, এটা কার্যত পরোক্ষভাবে যে রাজনৈতিক দলীয় সরকার ক্ষমতায় থাকতো তাদের কবজায় বা নিয়ন্ত্রণে থাকতো। এখান থেকে এটাকে বের করবার কোনো উপায় ছিল না। প্রধান বিচারপতি কে হবে সেটা কার্যত প্রধানমন্ত্রী ঠিক করে দেন ইনডাইরেক্টলি। হ্যাঁ, আপিলের ডিভিশনে কোন কোন বিচারপতি যাবেন এটা প্রধানমন্ত্রী ঠিক করে দেন। মানে পুরো বিচার ব্যবস্থা কার্যত প্রধানমন্ত্রীর অধীনে। এবার গণভোটে যে বিষয়গুলো এসছে তার মধ্যে আছে যে আপিল বিভাগে হাইকোর্ট ডিভিশন, প্রথমত বিচারকদের নিয়োগ কিভাবে হবে, দলীয় লোকদেরকে নিয়োগ করা হবে দলের পছন্দে, নাকি অন্য কোনোভাবে নিয়োগ করা হবে? স্পেসিফিক সেখানে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কাউন্সিলের কথা বলা হয়েছে যে দলীয় লোকদেরকে দলীয় বিবেচনার বিচারক নিয়োগ করা হবে না। হাইকোর্ট ডিভিশন থেকে আপিলের ডিভিশনে যাবে সম্পূর্ণ তার যোগ্যতা, মেধা এবং পারফরমেন্সের ভিত্তিতে যাবে। প্রধান বিচারপতি কে হবেন সেটা সংবিধানে বলে দেওয়া থাকবে, প্রধানমন্ত্রীর কোনো চয়েস থাকবে না যে তিনি তার পছন্দ মতো একজনকে প্রধান বিচারপতি করে দেবেন। এটা হলো একটা। আপনি জানেন বাংলাদেশে হাইকোর্ট কেবলমাত্র ঢাকায়। আপনার বাড়ি কোথায় আমি জানি না বাংলাদেশে, আমার বাড়ি মেহেরপুর। মেহেরপুর থেকে একজন লোক যদি তাকে জামিন নিতে হয় তাকে ঢাকায় আসতে হয়। সুনামগঞ্জের তাহিরপুর কিংবা কক্সবাজারের টেকনাফ, তার যদি একটা রিট মামলা করতে হয় তাকে ঢাকায় আসতে হয়। এর চাইতে সাফারিং স্যার কিছু নেই। এই গণভোটে প্রস্তাব করা হয়েছে দেশের প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টার, বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ থাকবে। মানুষকে ঢাকায় আসতে হবে না, সে তার ডিভিশন হেডকোয়ার্টারে গেলেই পারবে।
আমাদের উপজেলায় কোনো কোর্ট নাই। জি এই গণভোটে প্রস্তাব করা হয়েছে প্রত্যেক উপজেলায় কোর্ট যাবে, মানুষ উপজেলায় গিয়ে বিচারের সুরাহা মানুষ করতে পারবে। অনেকভাবে সুতরাং উপকৃত এই হবে। সংস্কারগুলো হচ্ছে এই গণভোটের মধ্য দিয়ে। জি ধন্যবাদ জনাব মনির হায়দার। আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আসছি আবার আলোচনায়। স্টার নিউজ করা আলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এবার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। তো আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা শুরু হবার আগে অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, যেটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বলা যায় সরাসরি। তথ্য মতে 39টি জেলার তথ্য অনুযায়ী 27 জেলায় অন্তত 73 জনকে শোকজ করা হয়েছে। আমি যদি পরিসংখ্যান বলি, বিএনপির 35 জন, জামাতের 18 জন, এনসিপির 4 জন, ইসলামী আন্দোলনে 3 জনকে শোকজ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা মানেননি। কোথাও কোথাও জরিমানা করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা, তার আগে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার কথা, কিন্তু আসলে কি বন্ধ রাখা সম্ভব হচ্ছে কিনা? যদি না হয় সেটি কেন? আপনার এই প্রশ্ন থেকে আমার সুবিধা হলো আমি কিছু তথ্য জানলাম, কিন্তু আমি খুব বেশি জবাব দিতে পারবো না, কারণ ঘটনাচক্রে আমি সরকারের অংশ, আর আপনি যা প্রশ্ন করেছেন এটা পুরোটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। জি সুতরাং অবশ্যই। নির্বাচন কমিশনার হয়ে আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, নির্বাচন কমিশনের অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব পুরোপুরি নির্বাচনটাকে কিভাবে পরিচালনা করবেন, কিন্তু নির্বাচন কমিশনের সাথে সাথে সরকার যেহেতু সরকারের উপর একটা দায়িত্ব থেকেই যায় যে পুরো নির্বাচন দেশের বিষয়ক নির্বাচন যে কোনো কিভাবে পদক্ষেপ পরিচালনা করা হবে। সরকার নির্বাচন বিষয়ক, গণভোট না, কিন্তু গণভোট আবার ডিফারেন্ট। নির্বাচন বিষয়ক যে কোনো পদক্ষেপ সরকার নেবে, সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগ নেবে কেবলমাত্র নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী। সরকারের নিজ থেকে এখানে ভূমিকা পালনের সুযোগ নেই। একটি অন্তর্বর্তী সরকারের অধীনে যখন একটি নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন যে দায়িত্বগুলো পালন করছে, সেই সাথে সরকারের কি কোনো নিজস্ব দায়িত্ব থাকে না? না, নির্বাচন কমিশন যে বিষয়গুলো আপনি এনেছেন কোনোটার বিষয়ে সরকারের কোনো দায়িত্ব নেই, কোনো নির্দেশনা থাকবে না। আচ্ছা, তো বিধি অনুযায়ী আমরা যদি বলি যে নির্বাচন কমিশনের প্রাথমিক এই বিধি, আপনি যদি মতামত বলেন, মতামত তো বলা না, সম্ভব। আমি যেহেতু সরকারের অংশ ঘটনাচক্রে, এখানে মতামত দেওয়ার সুযোগ আমার জন্য কম। আচ্ছা, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কিসের ভিত্তিতে হচ্ছে, এবং সবকিছু মিলিয়ে পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? না, আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সবার চেষ্টা আছে, থাকবে, এটাই তো স্বাভাবিক। আমাদের তো একটা সুষ্ঠু নির্বাচন লাগবে। সুষ্ঠু মানে আমাদের একটা নির্বাচন লাগবে, সুষ্ঠু অসুষ্ঠুর বিষয় না। কারণ বাংলাদেশে বহু বছর নির্বাচন হয়নি, এটা আমরা সবাই জানি। নির্বাচনের নামে মকারি হয়েছে, একতরফা কথিত নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, ডামি ইলেকশন হয়েছে, ইলেকশন তো হয়নি। সুতরাং আমরা একটা ইলেকশন পাওয়ার জন্য সবাই মুখিয়ে আছি। ইলেকশনের সংখ্যা মানুষের মধ্যে ইলেকশন মানে হচ্ছে মানুষজন ভোট দেবে, তার ভোট কাউন্ট হবে এবং সেটার ফলাফল ঘোষণা করা হবে, সেটা বাস্তবায়িত হবে। এটা সিম্পল, এটা খুব জটিল কোনো বিষয় না। কিন্তু পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়, আমাদের দেশে গত 16 বছর কোনো নির্বাচন হয়নি। আমাদের অন্তত মানে গত 16 বছরে যারা ভোটার হয়েছে এরা ভোট কিভাবে দিতে হয় এটা জানে না। হ্যাঁ। সুতরাং আমাদের একটা স্বাভাবিক নির্বাচন দরকার, 16 বছর বা আগে একটা যে সত্যিকার নির্বাচন দরকার। 16 বছর আগে যে স্বাভাবিক সত্যিকারের নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোর সাথে এই বছরের নির্বাচন, এই ত্রয়োদশ নির্বাচনের আপনি প্রস্তুতির কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আপনার চোখে কি পড়ছে? না, পার্থক্য আমি তো দেখি না। আপনারা দেখলে আমাদেরকে বলবেন যে আগে সুষ্ঠু নির্বাচন এভাবে হয়েছে, এবার অন্যভাবে হচ্ছে কেন? আপনাদের কাছে কোনো পার্থক্য ধরা পড়ছে? মানুষের মধ্যে যেহেতু শঙ্কা আছে, তার মানে এখনো হয়তো বা সেই আমাকে বিশ্বাসের কেউ জায়গাটা শঙ্কার কি- কথা বলেনি। আপনার কাছে কি কি শঙ্কা আছে বলেন না, একটু শুনি। শঙ্কা আমার না, মানুষের, জনগণের। এটা তো একটা ভেগ টার্ম। আমি যদি জনগণের মধ্যে পড়ি তাহলে শঙ্কা আমারও। হ্যাঁ, বলেন না কিন্তু কি ধরনের শঙ্কা, সেক্ষেত্রে- স্পেসিফিক কোন কোন কারণে আপনার শঙ্কা? যেমন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেন না, কি অনেকেই। কারণে আমি সেটা এবং আপনার কাছে জানতে চাই। কারণ যে ঠিক হিসেবে কোন কারণে বিভিন্ন শঙ্কাটা আসছে? রাজনৈতিক দলগুলো অবস্থান গ্রহণ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্লেমও করছেন যে আরেক রাজনৈতিক দল এটি বাতিলের চেষ্টা করছেন। এই কথাগুলো আসলে এটা তো রাজনৈতিক দলগুলো একে অপরের ব্যাপারে ভালো মন্দ বলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সব রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছে এবং নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে, সরকার নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সব সহায়তা দিয়ে যাচ্ছে না। আমি তো কোনো ছন্দপতন এখনো দেখছি না। এখন জনগণের অংশ হিসেবে আপনি যদি কিছু দেখেন স্পেসিফিক যে এই একটা ঘটনা ঘটেছে, এই কারণে নির্বাচন নিয়ে শঙ্কা,
যেন আমি যদি সাধারণ মানুষ বলতে আমি যদি বলি আমার এলাকার মানুষজনের কথা বলি, সবার প্রশ্ন গণমাধ্যম কর্মী হিসেবে একটা প্রশ্ন করেই বসে যে আবার নির্বাচন কি হবে। আপনি ঠিক আমার মতো তাদেরকে এই প্রশ্নটা করতে পারেন যে কি কারণে আপনার কাছে মনে হচ্ছে হবে না? তারা সংখ্যা হিসেবে যেটা বলেন যে বিভিন্ন ঝামেলার কথা বলেন, যে রাস্তাঘাটের বিভিন্ন সময় আন্দোলন দেখি আমরা, আজকে এই আন্দোলন হচ্ছে, কালকে এই আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ করে নানান ধরনের এটা ঘটনা। কোনোটাই কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ কিন্তু বলা গেল না। সাধারণ মানুষ তো সুনির্দিষ্ট কারণ বলেন না, সংখ্যার কথা তো এমনই হয়। আমি জানি না এ ধরনের মানে সুনির্দিষ্ট তথ্যবিহীন কোনো সংখ্যা সেটার আসলে ভিত্তি কি বা সেটা নিয়ে কতটা আলোচনা করা যায়। জি জি, ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকার উভয় প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পে যাচাই বাছাই কার্যক্রম হওয়ার কথা এবং এটি যেহেতু যাচাই বাছাই কার্যক্রমের জন্য কিছুটা সময় প্রয়োজন, এই জন্য সময়ের কারণে সেই অপেক্ষাটা আমাদের করতে হচ্ছে যে এখনই জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে না, কিন্তু এ নিয়ে হতাশা ছড়ানো যাবে না এমন কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা তো আসলে হতাশ হয়ে যাচ্ছি যে এখনই প্রস্তাবটা কেন, প্রকল্পটা কেন শুরু হচ্ছে না। এই হতাশাটা কি দূর করা সম্ভব কিনা সরকারের পক্ষ থেকে? প্রথম কথা হলো যে আমি তো, আপনি খুব ভালো করে জানেন, জেনে শুনে আপনি প্রশ্নটা আমাকে করেছেন যে আমি এই সম্পর্কিত মানুষ না। হ্যাঁ, কিন্তু আমি খুব একটা সাধারণ জবাব দিতে পারি। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রকল্প দরকার। এর মধ্যে পদ্মা ব্যারেজ একটা এবং তিস্তা আরেকটা, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে অনেক আগে থেকে কথাবার্তা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি। আমি আপনাকে বলতে পারি যে বর্তমান সরকার একটা স্বল্পকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এই দুটো জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে যতদূর এগিয়ে রাখা সম্ভব ততদূর এগিয়ে রাখবার জন্য সব কিছুই করে যাচ্ছে। কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে এই প্রকল্পগুলো কোনোটাই 1-2 বছরে বাস্তবায়িত হবে না। এটার জন্য অনেক লম্বা সময় লাগবে, প্রক্রিয়াগুলো চলছে। কাজ শুরু করার বিষয়টি যদি কাজ শুরু করবার জন্য তার আগে অনেক কাজ আছে, স্টাডি করবার ব্যাপার, ফিজিবিলিটি স্টাডি করার ব্যাপার আছে, কিভাবে প্রকল্পটা হবে, কয় ভাগে হবে, প্রকল্পতে কি কি থাকবে, এগুলো ঠিক করার ব্যাপার আছে। আমি পদ্মা ব্যারেজের কথা আপনাকে বলি। পদ্মা ব্যারেজ প্রকল্পটা নিয়ে এই সরকারের সময় যথেষ্ট অগ্রগতি হয়েছে। হ্যাঁ, মানে প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের অগ্রগতি। তিস্তার ক্ষেত্রেও তাই, তিনি এবং চীনা রাষ্ট্রদূত আপনি দেখেছেন। সুতরাং সরকার তার এই অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েকদিন, যতটুকু প্রস্তুতিমূলক কর্মকাণ্ড এগিয়ে রাখা সম্ভব তার সবটুকুই সরকার করছে। পরবর্তী নির্বাচিত সরকার এসে এটাকে বাস্তব কাজে অগ্রগতিটা এগিয়ে নেবে। ধন্যবাদ, পেয়েছি উত্তরটি। মনির হায়দার, আমি যদি আপনাকে বলি যে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, প্রবাস জীবন অতিবাহিত করেছেন, দেশে ফিরেছেন 5ই আগস্টের পরে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পালন করেছেন, ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কি নিয়ে ব্যস্ত রয়েছেন সেই বিষয়টি যদি বলেন, একটু ব্যক্তিগত প্রসঙ্গে চলে আসে, এবং নির্বাচনের পর সিদ্ধান্ত কি হবে, দেশে থাকবেন নাকি প্রবাসে আবার পাড়ি দেবেন? প্রথম কথা হলো যে আমি কিন্তু প্রবাসে ছিলাম না, মানে আমি প্রবাসী হিসাবে ছিলাম না, আমি দেশান্তরে ছিলাম। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করি, আমি খুব বেশি এগুলো বলি না। আমি একটা বিশেষ আমার এবং এই সরকারের কোনো সম্পর্ক নেই হানা ভোটের সঙ্গে। ব্যক্তিগতভাবে আমার এবং সামগ্রিকভাবে এই সরকার, প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টাদের কারোরই কোনো সম্পর্ক নেই হানা ভোটের সঙ্গে। এটা একেবারে উদ্ভট একটা চিন্তা। আমি দেশান্তরে ছিলাম একটা সময়, নির্দিষ্ট একটা সময় আমাকে দেশান্তরে যেতে হয়েছিল, তারপরে আমি এসেছি এবং আমি যে কাজটার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি এটা আমার জন্য আমার খুব চিন্তার সঙ্গে মিলে যায়। আপনি হয়তো জেনে থাকবেন যে আমি দেশান্তরে যাবার আগ পর্যন্ত একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলেছি, কাজ করেছি। আমি বাংলাদেশের অন্যতম প্রধান সিভিল সোসাইটি অর্গানাইজেশন সুশাসনের জন্য নাগরিক, এটার সঙ্গে আমি অনেকদিন যুক্ত ছিলাম। তো তারপরে যখন দেশান্তরে ছিলাম আমি কিন্তু থেমে যাইনি, আমি ওখানে বসেও আমার এই সম্পর্কিত তৎপরতা চলমান রেখেছিলাম। আমরা যারা দেশের বাইরে বিভিন্ন একাডেমিক এবং প্রফেশনালস, তাদেরকে নিয়ে আমরা একাধিক প্ল্যাটফর্মে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে কাজ করার চেষ্টা করেছি।
জুলাই অভ্যুত্থানের পর যখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এলো, তখন আমাকে বলা হয়েছে যে এটার সঙ্গে যুক্ত হও, চলে আসো। আমি একদম সুনির্দিষ্টভাবে এই কাজটার সঙ্গে যুক্ত হবার জন্য আমাকে আসতে বলা হয়েছে, কি এবং ভাবনা আমি থেকে অত্যন্ত আপনার মনে আনন্দের হয়েছে সঙ্গে। যে দেশে এসে এই কাজের সাথে যুক্ত হবেন? কোন ভাবনাটা কাজ করেছে আপনার মনে? না, এটা তো এর চাইতে পারফেক্ট আমার জন্য তো আর কিছু নাই। কারণ আমি তো আমার এই অল্প বয়স, মানে ছোট্ট জীবনে আমি যতদিন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি, আমি এই ধরনের কাজের জন্যই কথা বলেছি যে এই রাষ্ট্রের সংস্কার দরকার, এই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার, এই সংসদীয় ব্যবস্থার পরিবর্তন দরকার, এগুলো বলেছি। তো সেটার বাস্তব কাজ করার সুযোগ যখন এসছে, তখন নিঃসন্দেহে এটা আমার জন্য একটা আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। আমি জানতাম না যে কখনো এই সুযোগে আমি যুক্ত হব, কিন্তু যখন আমি এসেছি, আমাকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা আছে, এই কমিশনে যেহেতু স্যার সশরীরে তার পক্ষে সবসময় যাওয়া সম্ভব না, আমি তার পক্ষে এই কমিশনকে সহায়তা দিয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজো করা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা আমার একটা ভূমিকা ছিল। এবং ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের 31শে অক্টোবর, এবং তারপর থেকে আমার কাজ হলো এই যেগুলো এখন আমরা করছি। আমি আছি, প্রফেসর আলী রিয়াজ আছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা রাষ্ট্র জারি করেছে, সেই আদেশের আওতায় যে কাজগুলো হওয়ার কথা, এর মধ্যে একটা গণভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, এই কাজগুলোর সঙ্গে এখন যুক্ত আছি। এবং গণভোট সম্পর্কে মানুষকে জানানো, গণভোটের বিষয়বস্তু কী, কীভাবে গণভোটটা হবে, তারা কিভাবে ভোট দেবেন, এবং গণভোট হওয়ার পরে সেটার ফলাফলের ধারাবাহিকতায় পরবর্তী কর্মকাণ্ডগুলো কি হবে, এটা মানুষকে জানানোর জন্য আমরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন বিভাগে গণভোটকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় চলে আসে যে যতদিন ধরে আপনি কাজ করছেন দেশে আসার পর থেকে, আপনার কি মনে হয় আপনি আপনার পুরোটা দিতে পেরেছেন এবং আরো কিছু দেওয়া সম্ভব ছিল কিনা? না, মানে পুরোটা, প্রথম কথা হলো আরো কিছু দেওয়া সম্ভব ছিল, এটা তো ধরেন কোনো শেষ নেই। অবশ্যই আরো অনেক কিছু, মানে এটা কি ভাববার কোনো অবকাশ আছে যে যা হয়েছে আমার সব কিছু আমার মন মতো হয়েছে, বা আপনার মন মতো, কিংবা প্রফেসর ইউনূসের মন মতো? এটা হওয়ার সুযোগ নেই। সবাই মিলে চেষ্টা করেছে যে একটা কমন গ্রাউন্ডে আসা, যতদূর সম্ভব। সব সমস্যার সমাধান যে এর মধ্যে একবারে সমাধান হয়ে যাবে তা আমরা বলছি না কেউ, কিন্তু যতদূর সম্ভব সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং সেগুলো সমাধানের জন্য কি কি করা যেতে পারে সেগুলোকে এখানে সুপারিশ আকারে। আপনাকে বলে রাখি যে আমি শুরুতে যে 6টা সংস্কার কমিশনের কথা আপনাকে বলেছি, আপনি নিশ্চয়ই জানেন যে এর বাইরে পরে আরও 5টা কমিশন হয়েছে, যেমন নারী সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, এগুলো স্বাস্থ্য সংস্কার কমিশন, এগুলো হয়েছিল। সেগুলোর রিপোর্ট সরকারের কাছে আলাদা জমা দেওয়া হয়েছে, তাদেরও অগণিত রিপোর্ট সুপারিশ সরকারের কাছে আছে। কিন্তু প্রথমে যে 6টা কমিশন করা হয়েছিল তাদের তো হান্ড্রেডস অফ রিকমেন্ডেশন, সেগুলো কিন্তু সব জুলাই চার্টারে আসেনি, জুলাই চার্টারে মাত্র 84টা এসছে। সুতরাং এই সরকার এবং পরবর্তী সরকারগুলো পর্যায়ক্রমে এই সমস্ত সুপারিশ বাস্তবায়ন করবে, এবং এগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা যেই পুরনো ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই সেখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসব। যেই জুলাই সনদ বা চার্টার যেটা আছে, আমি এখানে আমার গাড়িতে রেখে এসেছি, ভুলক্রমে দেখাতে পারলে ভালো হতো। এটা তো শুধুমাত্র এবারের গণভোটের জন্য তৈরি করা হয়নি, কিংবা কেবলমাত্র এই নির্বাচন অথবা আগামী 5 বছর কিংবা 10 বছরের জন্য তৈরি করা হয়নি। এটা তৈরি করা হয়েছে, এটার একটা স্লোগান আছে, ভবিষ্যতের পথরেখা, মানে একটা জাতির ফিউচার কিভাবে সাজানো হবে। আমার একটা প্রশ্ন চলে আসছে, আমি এই প্রশ্নটা নিয়ে বিরতিতে যাব, যে গণভোট নিয়ে সরকারের এই যে এত প্রচারণা, এটা কেন এত তোড়জোড়? সাধারণ মানুষ কি গণভোটের গুরুত্ব বোঝে না, জুলাই সনদের গুরুত্ব বোঝে না? আমি আপনার কাছেই জানতে চাই যে সাধারণ মানুষ কোন পর্যায় পর্যন্ত গণভোটের বিষয়বস্তু জানে, আপনার কোনো ধারণা আছে সম্পর্কে? আমার যতটুকু ধারণা যে জুলাই সনদ সম্পর্কে মানুষ জানে, গণভোট সম্পর্কে মানুষ জানে, খুব বিস্তারিতভাবে যে তারা বোঝে এবং সেই বোঝার চেষ্টাটা করে, সেটার চেষ্টা হয়তো আপনারা করছেন সরকারের পক্ষ থেকে। আপনি তো আমার জবাবটা দিয়ে দিলেন। হ্যাঁ, আমি আপনার জবাবটা দিয়ে দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে এটা কি বিভিন্ন কর্মকাণ্ডের দায় মুক্তির জন্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে, মানে কি ধরনের দায় মুক্তি, এটা একটু পরিষ্কার করেন তাহলে বলি। দায় তো থাকবেই, কিন্তু কি ধরনের দায় মুক্তির কথা বলছেন? না, আপনি স্পেসিফিক করেন কোন ধরনের দায়ের মুক্তির জন্য গণভোট। এখানে তো কোনো দায় মুক্তির প্রশ্ন আসেনি। এই গণভোটে হ্যাঁ জিতলে প্রফেসর ইউনূসের সরকার পরবর্তী 5 বছর থাকবে, এরকম প্রস্তাব আছে নাকি? গত 1 বছরে না আছে কিনা আমাকে সেটা বলেন। কিংবা প্রফেসর ইউনূস নিজে থেকে যাবেন বা তার কোনো উপদেষ্টা থেকে যাবে যদি হ্যাঁ জিতে যায়, এরকম কিছু আছে?
এই প্রশ্নটা এই সরকার তো আপনার 12 কাছে তারিখের যাচ্ছি। পরে পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরে আর 1 মিনিটও থাকার সুযোগ নাই। তাহলে হ্যাঁ জিতলে এই সরকারে যারা আছে তাদের কি সুবিধা, আর না জিতলে তাদের কি অসুবিধা? না জিতলে যে অসুবিধা, এটা গোটা দেশের অসুবিধা, সকল জনগণের অসুবিধা। জি জি, হ্যাঁ ধন্যবাদ জিতলে সবার সুবিধা, জনাব সে মনির কথাটাই হায়দার, বোঝানো হচ্ছে। ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে আমাদেরকে যেতে হচ্ছে। স্টার নিউজ করা আলাপে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে আসছে একটু পরে, সাথে থাকুন। দেখছেন স্টার নিউজ করা আলাপ। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আলোচনা করছিলাম তার সাথে। আমি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ছিল বিচার, সংস্কার, নির্বাচন। এই তিনটি কাজকে প্রধান রেখে, লক্ষ্য হিসেবে রেখে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সংস্কার গিয়ে ঠেকেছে গণভোটে। নির্বাচন নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করছে, যদিও আপনি সেটা মানছেন না। তারপরেও এই বিচার নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ, তার একটি ফেসবুক পোস্ট আমি একটু পড়ে শোনাতে চাই আপনাকে, আপনি যদি আমাকে সময় দেন প্লিজ। জি। মীর স্নিগ্ধ লিখেছে যে, চলেন একটা কট্টর সত্যি কথা আপনাদের মনে করায় দিই। জুলাইয়ের শহীদ মানুষ হত্যার বিচার কি এখনো হয়েছে? অনেকে বলবে হ্যাঁ হয়েছে তো। হাসিনার ফাঁসি হইল যে, ওই দিনই তো হয়েছে। আমি বলবো না, হয় নাই বিচার। 3 জনের রায় দেওয়া হয়েছে আদালত থেকে। একটু খেয়াল করেন, যেই 3 জনের রায় হয়েছে তাদের 2 জন দেশের বাইরে, যাদের রায় কার্যকর করা সম্ভব না এই মুহূর্তে। আরেকজন দেশে আছেন, যিনি হলেন সাবেক আইজিআই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই ভদ্রলোককে তো রাজসাক্ষী বানানো হয়েছে। এর বদৌলতে এনারে এত বড় গণহত্যার জন্য নামমাত্র 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এবার আপনারা বলেন যে আমার ভাইসহ 1400 মানুষকে যে গণহত্যা করা হয়েছে, তার বিচার কি হয়েছে? মানলাম, বুঝলাম, যারা দেশের বাইরে আছে তাদের রায় কার্যকর করা সম্ভব না, কিন্তু যারা এখনো হাজতে আছে তাদের রায় কেন এখনো কার্যকর করা হয়নি? শহীদ মুগ্ধর ভাইয়ের এই স্ট্যাটাসের এই প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে কিনা? এটা আপনার কাছেও আছে, কারণ আপনি যদি একজন সচেতন নাগরিক হন তাহলে জবাব আপনার কাছেও আছে। আপনি যদি শুধু এইটা নিয়ে কথা বলতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে যে কোনো বিচারের একটা প্রক্রিয়া আছে। সরকার তো আর বিচার করে না। সরকার বিচার করবার জন্য প্রয়োজনীয় সহায়তা করে, বিচার বিভাগ করে, বিচারকগণ করেন, এবং বিচারের অনেকগুলো ধাপ আছে। যে প্রথমে বিচারিক আদালতে বিচার সম্পন্ন হয়, একটা রায় হয়, তারপরে সেই বিচারের রায়ের আবার আপিল হয়, এরকম একটা প্রক্রিয়া আছে। তারপরে সেটা রিভিউ পিটিশন হয়। আপনি কি শুনেছেন কখনো আজ পর্যন্ত যে কোনো মামলায় বিচারিক আদালত রায় দিয়েছে, ধরেন কাউকে ফাঁসির রায় দিল, চরম শাস্তি, এবং রায় দেওয়ার পরের দিন বা পরের সপ্তাহে বা পরের মাসে কার্যকর হয়ে গেছে? যিনি লিখেছেন তিনি তার অনুভূতি বা তার ক্ষতির উপলব্ধি আমার আপনার চাইতে অনেক বেশি, যেহেতু তিনি ভাই হারিয়েছেন। তিনি তার উপলব্ধির জায়গা থেকে এগুলো বলেছেন, প্রশ্ন করেছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যখন বিষয়টাকে যুক্তির নিরিখে বা বাস্তবতার নিরিখে বিবেচনা করব, তখন এটা নিয়ে আলোচনা করবার কোনো সুযোগ প্রশাসনের সাথে নেই। জড়িত থাকা অবস্থায় আপনি মনে করেন এই এমন একটি মামলার রায় কত দিনে হওয়া উচিত এবং এর বিচার কার্য কত দিনে আমার সম্পন্ন কোনোভাবে হওয়া এটা উচিত বলা উচিত না, বলে মনে আমার কোনোভাবে এটা বলা উচিত না। আপনি বলেছেন যেহেতু আমি সরকারের সঙ্গে যুক্ত, সে কারণে। এমনকি এটা আসলে বা সাধারণ দৃষ্টিতে কতদিনে হয় এটি তো না না বলা না, সম্ভব। এটা বলা সম্ভব না, এটা বলা সম্ভব না। এটা পুরোটাই একটা প্রসিডিওরাল। আপনি যারা আপিল করবে তারা কবে আপিল করবে, আপিলের ডেট হবে, শুনানি হবে, প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে, কোথাও যেন অপ্রয়োজনীয় মানে একেবারে অযৌক্তিকভাবে বিলম্ব না ঘটে বা এটাকে একটা দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া না হয়, সেজন্য সরকারের তরফ থেকে যা যা করা সরকার সেটা করবে। সরকার প্রয়োজনীয় বিচারক নিয়োগ দেওয়া, প্রসিকিউশনের লোকজন নিয়োগ দেওয়া, ইনভেস্টিগেশনের লোকজন নিয়োগ দেওয়া, এগুলো সরকারের দায়িত্ব। সরকারের কাজগুলো করে চলেছে। সরকারের তরফ থেকে আপনি কি দেখেন, আমরা যখন কথা বলবো, আপনি একজন সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, আমি সরকারে এখন আছি, না থাকলে আমিও একজন সাংবাদিক। আমাদের কিন্তু ফ্যাক্ট বেস প্রশ্ন করতে হবে এবং ফ্যাক্ট বেস জবাব দিতে হবে, স্পেসিফিক লাগবে।
সুতরাং এটা আমি বলতে পারি না যে আমি আমি যেটা বললাম এটাই হলো সুনির্দিষ্ট যে সরকারের কোনো ঘাটতি নেই। যদি কেউ বলতে চায় ঘাটতি আছে তাহলে বলতে হবে যে সরকারের এই ঘাটতি আছে, সরকার এই কাজটা করতে পারতো করেনি বলে বিচার বিলম্বিত হচ্ছে, সরকার ওই কাজটা করতে পারতো করেনি বলে রায় কার্যকর বিলম্বিত হচ্ছে। আপনি বলুন আর যেই বলুক তাকে এইভাবে বলতে হবে, কিন্তু সেটা তো কেউ বলছে না। আচ্ছা, আরেকটি বিষয় চলে আসছে যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে 1 কোটি টাকার একটি ফ্ল্যাট দিচ্ছে সরকার, যেটি আমরা আজকে খবর পেলাম, এবং ঢাকার লালমাটিয়া সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে, সেখানে তাদেরকে এই ফ্ল্যাটটি দেওয়া হচ্ছে। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা দেখেছি যে দিনের পর দিন মানুষজন রাস্তায় নেমে আন্দোলন করছে। তার আন্দোলনের কারণে তার বিচারটি আগে হওয়া জরুরি কি নাকি তাকে এই আর্থিক অনুদান, তার পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়াটা বেশি জরুরি বলে আমি দুটোই জরুরি মনে করি এবং সরকার দুটো কাজই সমান গুরুত্বের সঙ্গে করছে। সরকারের এখানে কোনো রকম অবহেলা এবং এটার ব্যাপারে নন সিরিয়াসনেস নাই। সো এটা দুটোই হচ্ছে, দুটোই দরকার। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনার মতামত কি, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কতটা উৎসব মুখর হবে বলে মনে করছেন আপনি? এটা তো আমরা আশা করব, আশা করি, আপনারাও আশা করেন। অবশ্যই উৎসব মুখর পরিবেশে হবে এই কারণে যে আগে যেটা বলেছি, আমি জানি না আপনি গত 16 বছরে ভোট দিতে পেরেছেন কিনা। আমি যেহেতু দেশান্তরে ছিলাম আমি তো পারিনি, কিন্তু আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সদস্য সে অর্থে কেউ ভোট দিতে পারেনি। আমাদের ফ্যামিলিতে এরকম অনেকেই আছে যারা আজ থেকে 15 বছর আগে ভোটার হয়েছে, জীবনে প্রথমবার ভোট দেবে বহুবার আশা করেছিল, তারা কোনোদিন ভোট দিতে পারেনি। তাদের কারো বয়স এখন 30, কারো বয়স 32, 34। তারা সবাই মুখিয়ে আছে যে ভোট কিভাবে দিতে হয়। অনেকে আসলে ভোট দিতে পারেনি, সেই সুযোগ হয়নি। এটা হচ্ছে একটা প্রত্যেক ভোটারের ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা ভাবনাগুলো এরকম। কিন্তু ভোটটা তো কেবলমাত্র উৎসব করবার জন্য না। ভোটটা তো কেবলমাত্র একজন লোক ভোটার হয়েছে, 18 বছর হয়েছে, সে ভোট দিবে এই জন্য ভোট, সেটা তো না। ভোটটা হচ্ছে একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে যে চলবে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের একটা প্রবেশদ্বার। ভোটের মধ্য দিয়ে একটা মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করে এবং তারপর গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, সেজন্য ভোট। তো সেই ভোটটাই যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমাদের পূর্বপুরুষেরা যে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করলো, কি জন্য তৈরি করেছিল? সেখানে একবার মানে কেউ স্বৈরাচার হবে, একবার কেউ ফ্যাসিবাদী শাসক হবে, সেই জন্য তো না, নিশ্চয়ই। সুতরাং আমাদের পূর্বপুরুষ যারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ তৈরি করবার জন্যই আমাদের একটা ঠিকঠাক ভোট দরকার, এবং সেরকম একটা ভোটের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আমরা আশা করছি সেই ভোটটা এবার হবে। আমরাও আশাবাদী। অনেক ধন্যবাদ জনাব মনির হায়দার আমাদের সাথে আজকে কড়া আলাপে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও। এই ছিল স্টার নিউজ কড়া আলাপে। অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।